লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। নীতিবাক্যের সাথে আমরা সকলেই সুপরিচিত। যদি কেউ এটা নির্যাস নিজের প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে চায়, তবে এই শব্দগুলি শুধুমাত্র উৎসাহের ধ্বজা বহন করবে তা নয়, বরঞ্চ তার থেকে পাওয়া যায় এক অদম্য প্রেরণা ও অনুপ্রেরণা। উপস্থিত অধ্যাপক অধ্যাপিকাকে এবং সকলকে আমার নমস্কার। এক প্রকৃত সন্ন্যাসী ও দার্শনিক তথা ধর্মগুরু স্বামী বিবেকানন্দ 1863 সালের 12 জানুয়ারি এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তখন তিনি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। বালক নরেন্দ্রনাথ অত্যন্ত দুরন্ত ও চঞ্চল বলেও পরবর্তী জীবনে তিনি অপরিসীম ধৈর্যশীলতা ও আত্মসংযমের পরিচয় দেন। বাল্যকাল থেকে তিনি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষিত হন, কিন্তু তার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলি হল তার তীব্র স্মৃতিশক্তি আর ফটোগ্রাফিক মেমোরি। কলকাতা হাইকোর্টের যুক্তিবাদী আইনজীবী পিতা বিশ্বনাথ দত্ত ও ধর্মীয় মনোভাবা সম্পূর্ণ মাতা ভুবনেশ্বরী দেবীর ছত্রছায়ায় বালক নরেনের কাল্পিক মন্দিরের প্রকৃত রূপদান ঘটে। স্বামীজির পূর্বে তার পিতামহ দুর্গাচরণ দত্তের সুবাদে দত্ত পরিবারে সন্ন্যাস জীবনের ভাবানোর সঙ্গে ইতিমধ্যে পরিচিতি প্রাপ্তি ঘটেছে। বিবেকানন্দ বেদ, উপনিষদ এবং পাশ্চাত্য সাহিত্যের তথা দর্শনের মূলমুগ্ধ পাঠক ছিলেন। প্রেসিডেন্সি কলেজের প্রবাসিকা পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাওয়া একমাত্র তিনি। হার্বার্ট স্পেন্সারের ক্রিয়াকর্মে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি তার লেখা এডুকেশন নামক বইটি বাংলা ভাষায় অনুবাদ করেন, যা শিক্ষা ও শিক্ষাক্ষেত্রের প্রতি তার গভীর আগ্রহের প্রমাণ দেয়। 1881 থেকে 82 সালের মধ্যে স্বামীজি রামকৃষ্ণ পরমহংসের শরণাপন্ন হন। তিনি পরবর্তীকালে তার আধ্যাত্মিক জীবনের গুরু হয়ে ওঠেন। একসময় যখন তার আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, রামকৃষ্ণদেব তাকে মা ভবতারিণীর কাছে জানাতে বলেছিলেন, কিন্তু মায়ের সামনে গিয়ে তিনি কোনো সম্পদ বা সম্পত্তির কথা উচ্চারণই করতে পারেন। উপরোক্ত বলেছিলেন, বৈরাগ্য দাও, দিব্য জ্ঞান দাও, তোমার দর্শন দাও। রামকৃষ্ণের মৃত্যুর পর তিনি রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের তথা হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে স্বামীজির পরিচিত দিকে তার অকৃত্রিম ও উদ্ধৃত বক্তৃতা উপস্থিত সকলের মধ্যে প্রচন্ড উল্লাসের বাতাবরণ তৈরি করেন। কারণ তিনি তার বক্তৃতা শুরু করেছিলেন এমন কিছু শব্দ দিয়ে যা আমাদের মনের মণিকোঠায় আজীবন থেকে যাবে। সেটি হলো আমেরিকার ভগিনী ও ভাতৃগণ। মাত্র 39 বছর বয়সে এই মহামানব তার পার্থিব শরীর ত্যাগ করে অমৃত লোকে পাড়ি দেয়, যা শুধু ভারতের নয়, সদা সমগ্র বিশ্ববাসীর কাছে এক অপরিসীম শূন্যতা সৃষ্টি করে। 163তম জন্মবার্ষিকী হোক বা আরো পরবর্তীতে তার শিক্ষা ও দর্শন তাৎপর্যতা সারা জীবনই থেকে যাবে। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে আমরা পালন করি, তার কারণ হচ্ছে স্বামীজি মনে করতেন যুব সমাজই এই দেশের অগ্রগতি ঘটাতে পারবে, বিশেষত প্রান্তিকীকরণের ফলে ভুক্তভোগী মানুষজনের উন্নতি সাধনের মাধ্যমে। সমাজ, অর্থনীতি ও রাজনীতি নির্বিশেষে সমগ্র ভারতবাসী তার মাতৃত্ববোধের ডাকে সাড়া দিয়েছিলেন। তিনি শুধু যুব সমাজকে অনুপ্রীত করেছিলেন, তার নির্বিশেষ সমগ্র জাতি প্রথা ও বিভিন্ন ধরনের বৈষম্যতা ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়াতে বলে। এমনকি তার নীতিবাক্যটি আর একদম প্রথম লাইনে আমি ব্যবহার করেছিলাম, সেটা বাস্তবিকভাবে যুব সমাজের জন্য, যারা জীবনে কোনো না কোনো লক্ষ্যে পৌঁছাতে চায়। সম্ভবত স্বামীজির আদর্শ যুব সমাজ তা এই লাইন থেকেই আমরা বুঝতে পারি যে যৌবন হলো সবচেয়ে মূল্যবান জীবন, যৌবন হলো সর্বশ্রেষ্ঠ সময়। যেভাবে তুমি এই সময়টাকে কাজে লাগাবে, তোমার সামনের আগত বছরগুলি সেইভাবে নির্ধারিত হবে। এই জন্য আমরা স্বামী বিবেকানন্দকে ভারতের যুব অভ্যুত্থানের প্রতিমূর্তি হিসেবে গণ্য করি। আজকের এই দিনটি উদযাপনের মাধ্যমে আমরা ওনাকে
আন্তরিক সম্মান ও শ্রদ্ধা জানানো।